নমস্কার। আজকে প্রধানত তিনটে টপিক নিয়ে আলোচনা করব। এক, আরিয়ান খান এবং তার মা শ্বেতা খানের যে কার্যকলাপ, সেই কার্যকলাপ বা কীর্তিকাণ্ডকে নিয়ে একটু আলোচনা করব। এবং দ্বিতীয়ত, মুর্শিদাবাদ ঘটনায় আমাদের রাজ্যের মাননীয়া তিনি ঠিক কি বলেছিলেন। তিনি যেটা বলেছিলেন যে বহিরাগত কিছুজন মানুষ আসে এবং সেখানকার কিছুজনকে হাত করে এই ঘটনাটা ঘটানো হয়, অর্থাৎ বহিরাগত আখ্যা দিতে চেয়েছিলেন। কিন্তু 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 মাননীয়া নিজে মুখ্যমন্ত্রী, সঙ্গে নিজেই পুলিশ মন্ত্রী, কিন্তু তার পুলিশেরা আবার চার্জশিটে উল্টো কথা বলছে। সেখানে কিন্তু বহিরাগত আখ্যা নেই, সেখানে কিন্তু বহিরাগতদের কথা নেই। এবং তৃতীয়ত, পানিহাটিতে একজন তৃণমূল মহিলা কাউন্সিলর তিনি যে দাদাগিরিটা দেখালেন সে বিষয়েও একটু আলোচনা করে নেব। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। এই বাংলায় আজ আমরা কি দেখলাম? একজন মা যার নাম শ্বেতা খান এবং তার ছেলে আরিয়ান খান, তাদের ইনকাম, তাদের রোজি রুটি ঠিক কিভাবে চলে? তারা নাবালিকাকে ধরে ধরে জোরপূর্বক ঘরের মধ্যে ঢুকিয়ে তাদেরকে প্রাণের ভয় দেখিয়ে, প্রাণে মেরে ফেলার হুমকি দেখিয়ে তাদের দিয়ে পর্নোগ্রাফি শ্যুট করায় এবং এইভাবেই মা এবং তার ছেলে উভয়ই ইনকাম করে এবং রোজি রুটি চালায় এবং উভয়ে একসঙ্গে। আচ্ছা, এই যে পুরো ব্যাপারটা সামনে বেরিয়ে এলো কিভাবে? সোদপুর পানিহাটির থেকে একজন নাবালিকা নিখোঁজ হয়েছিল এবং তাকে খুঁজতে গিয়েই এই পুরো ঘটনাটা, পুরো ব্যাপারটা সামনে বেরিয়ে এসেছে। এবং ঠিক তারপরেই এটা জানা যায় যে এই যে শ্বেতা খান এবং তার ছেলে আরিয়ান খান, এই দুজন মিলে নাবালিকাদের ধরে ধরে এনে তাদেরকে জোরপূর্বক, তারা করতে না চাইলেও তাদেরকে প্রাণের মৃত্যুর ভয় দেখিয়ে তাদেরকে পর্নোগ্রাফি শ্যুট করানো হয়। আর যারা করতে চায় না তাদেরকে এইভাবে আবদ্ধ রাখা হয়। সোদপুর থেকে যে নাবালিকাটা মিসিং হয়েছিল তাকে প্রায় 5 মাস আটকে রাখা হয়েছিল ঘরের মধ্যে এবং বিভিন্নভাবে টর্চার করা হচ্ছিল। এবার যাই হোক, অনেকের মনে এখন এই প্রশ্নটা অবশ্যই আসতে পারে যে এই ব্যাপারটা এখন এত চর্চিত, এত আলোচিত কেন হচ্ছে? তার একমাত্র কারণ হচ্ছে এই যে শ্বেতা খান অর্থাৎ আরিয়ান খানের যিনি মা রয়েছেন, আমাদের এই রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূলের একাধিক নেতা এবং নেত্রীর সঙ্গে ফটোতে দেখা যাচ্ছে, এমনকি মিছিলেও উপস্থিত রয়েছেন তিনি একদম সম্মুখে। দেখা যাচ্ছে যে হাওড়ার যিনি তৃণমূল নেতা, তৃণমূল বিধায়ক অরূপ রায়, তার সঙ্গে একাধিক ছবি শ্বেতা খানের দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন অরূপ রায়, এবং এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু মোর্চার তরফে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে যে মিছিল, সেখানে একেবারে সামনের সারিতে হাঁটতে দেখা যাচ্ছে শ্বেতা খানকে। শুধুমাত্র অরূপ রায় নয়, এর পাশাপাশি আরেক তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখতে পাচ্ছেন শ্বেতা খানের ছবি। আজ পর্যন্ত আমাদের রাজ্যে এরকম বহু কেস দেখা গেছে যেখানে কোনো অপরাধী যখন তাদের অপরাধের জন্য গ্রেপ্তার হয়, ঠিক তারপরেই দেখা যায় যে ওই অপরাধীর সঙ্গে আমাদের রাজ্যের শাসক দলের একাধিক নেতা বা কোনো নেতার সঙ্গে কোনো ফটো কিংবা ভিডিও লক্ষ্য করা যায়, আমরা সোশ্যাল মিডিয়াতে সেটা দেখতে পাই। আর ঠিক তারপরেই যখন ওই নেতাদেরকে এটা প্রশ্ন করা হয় যে ওই অপরাধীর সঙ্গে তাদের ফটো বা ভিডিও কি করে উঠলো, তখন ওই নেতারা যেটা বলে থাকেন, প্রায়শই তাদের যেটা বক্তব্য থাকে যে আমরা তো জননেতা, সুতরাং আমরা বিভিন্ন জায়গায় যাই, আমাদের সঙ্গে বিভিন্ন মানুষেরা ফটো তোলেন, সুতরাং সবাইকে যে আমরা চিনে রাখবো বা চিনবো এরকম তো কোনো কথা নেই না। অর্থাৎ তাদের সেই একটাই বক্তব্য যে আমরা চিনি না, জানি না। আর ঠিক এই ঘটনার ক্ষেত্রেও যে সমস্ত নেতাগুলোর ফটো দেখতে পাচ্ছি আমরা, তাদেরও ঠিক একই বক্তব্য যে শ্বেতা খানকে তারা চেনে না, জানে না। আচ্ছা, এ তো গেল না হয় নেতাদের কথা, কিন্তু আমরা কি জানি আমাদের রাজ্যের পুলিশ খুবই সক্রিয়, কিন্তু তারা এখনো কেন এই মা ছেলেকে অর্থাৎ শ্বেতা খান এবং তার ছেলে আরিয়ান খান, এই দুজনকে এখনো কেন ধরতে পারছে না? এটা আমি প্রশ্ন করছি না, এটা সমস্ত বঙ্গবাসী সবাই প্রশ্ন করছে এই মুহূর্তে। আচ্ছা, এই টপিকটা যখন কভার করছি আরেকটা কথা ছেড়ে গেলাম, সেটা একটু বলে নিই যে এই আরিয়ান খান এবং শ্বেতা খান, বিশেষ করে আরিয়ান খান, এদেরকে যে এই নাবালিকা মেয়েদেরকে যে তুলে আনে, ঠিক সেটা কিভাবে তুলে আনে? প্রথমে এই যে আরিয়ান খান সে কি করতো, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অর্থাৎ সামাজিক মাধ্যমে বিভিন্ন মেয়েদের সঙ্গে যোগাযোগ করত। সেটা হতে পারে ফেসবুক চ্যাটের মধ্য দিয়ে, মেসেঞ্জারে, বিভিন্নভাবে, মোটামুটি সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়েই যোগাযোগ করত এবং তারপর তাদের সঙ্গে দেখা করত এবং দেখা করার পর তাদেরকে সেখান থেকে জোরপূর্বক, যদি না আসতে চাইতো, তাদেরকে জোরপূর্বক তুলে আনতো এবং এইভাবে আবদ্ধ করে রাখতো। সুতরাং যদি একজনও আমার ভিডিও দেখে থাকো, কোনো মেয়ে যদি একজনও দেখে থাকো, এই সমস্ত ফ্রড থেকে সাবধান। কারণ আজকাল সবাই সোশ্যাল মিডিয়া দেখে, সবাই সোশ্যাল মিডিয়াতে চ্যাট করছে, সব কিছুই করছে, তাই এই সমস্ত চ্যাটিং এবং এই সমস্ত ছেলেদের থেকে একটু সাবধান।
এইবার আসা যাক দ্বিতীয় টপিকে, মুর্শিদাবাদের ঘটনা। মুর্শিদাবাদের ঘটনায় আমাদের রাজ্যের মাননীয়া ঠিক কি বলেছিলেন? হ্যাঁ, তিনি বলেছিলেন যে আরে ওগুলো তো বাইরের কিছু মানুষজন এসে ওখানে দাঙ্গা করেছে, তারপর আবার বাইরেও চলে গেছে, আমাদের দেশের বা আমাদের রাজ্যের কেউই নয়, অর্থাৎ স্থানীয় কেউই নয়। একটা দাঙ্গা হয়েছে, দুঃখজনক। আমরা কেউ দাঙ্গা চাই না। দুটো ওয়ার্ডে ধুলিয়ানে দুটো ওয়ার্ডে হয়েছে, সেটাও বহিরাগতরা কিছু লোককে স্থানীয় সাথে নিয়ে কিভাবে করেছে সে চক্রান্ত ফাঁস আমরা করে দেব। কিন্তু মাননীয়ার পুলিশের চার্জশিট সে তো উল্টো কথা বলছে, দেখুন। মুর্শিদাবাদের দাঙ্গায় বহিরাগত তত্ত্ব খাড়া করেছিলেন মুখ্যমন্ত্রী। এদিকে সূত্রের খবর, এই দাঙ্গায় বাবা ছেলের খুনের ঘটনায় পুলিশের চার্জশিটে যে 13 জন অভিযুক্তের নাম রয়েছে তাদের প্রত্যেকের বাড়ি শামশেরগঞ্জ থানা এলাকাতে। এই খুনের সাথে পুরোপুরি স্থানীয় কাউন্সিলর যুক্ত, স্থানীয় এমএলএ যুক্ত, এবং যতজন এ পর্যন্ত ধরা পড়েছে সমস্ত হচ্ছে ওখানকার স্থানীয় লোকজন। অতএব হরগোবিন্দ দাস, চন্দন দাসকে যারা খুন করেছে তারা যে ওখানকার লোক সেটা সবাই জানে। মুখ্যমন্ত্রী কিভাবে খুনিদের বাঁচাতে চায় এটা হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ। আর এত কিছুর পরেও কিছু মাথা মোটা সেই একই কথাই বলে চলেছে যে না, বাইরের থেকে মানুষ এসেই এই দাঙ্গা এই ঘটনাটা ঘটিয়েছে, কোনো স্থানীয় মানুষেরা এটা করেনি। বাইরে থেকে এসে উস্কানি দেওয়ার তো নিশ্চিতভাবে ছিল, অভিযোগ আছে তো। এখন এলাকার মানুষ তো ধরা পড়বে। তা বলছিলাম কুনাল বাবু, যদি স্থানীয় মানুষেরা একজনও যদি না অপরাধী হয়ে থাকে, যদি তারা সেই ঘটনার সঙ্গে যদি না যুক্ত হয়ে থাকে, তাহলে কেন পুলিশ সেই সমস্ত স্থানীয় অপরাধীদের ধরছে, তাদেরকে গ্রেপ্তার করছে, যদি না তারা ওই ঘটনার সঙ্গে যুক্ত থাকে? আর বাইরে থেকে বিএসএফ এর নজর এড়িয়ে অথবা অন্য কোনো কারণে যে বাইরে থেকে বাংলাদেশের দিক থেকে এসে ঢুকে গন্ডগোলটা পাকিয়ে দিয়ে তো বাংলাদেশে ব্যাক করে গেছে, তাকে এখন ধরবে কোথার থেকে? তো ধরা পড়লে তো যারা ওই উস্কানিতে পা দিয়ে ভেতরে গন্ডগোল করেছে তারাই ধরা পড়ছে। এইবার আসি থার্ড টপিকে। পানিহাটিতে একজন তৃণমূল কাউন্সিলর যেভাবে রোডের মাঝখানে দাঁড়িয়ে, রোডের মধ্যে দাঁড়িয়ে যে দাদাগিরিটা দেখালেন, সেটা গোটা সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল হয়েছে, আমরা সকলে দেখেছি। আগে একটু দেখে নিই সেই ভিডিওটা। পানিহাটিতে তুলকালাম, মারমুখী তৃণমূল কাউন্সিলর। পানিহাটিতে স্কুটার চালক তরুণীর সঙ্গে বচসা, সপাটে চড় কষালেন কাউন্সিলর। মহোৎসবতলা ঘাট এলাকায় তরুণীর সঙ্গে তৃণমূল কাউন্সিলরের বচসা হয়, আর তার মধ্যেই এই বচসার মধ্যেই সপাটে চড় মারেন তৃণমূল কাউন্সিলর শ্রাবন্তী রায়। প্রকাশ্য রাস্তায় তৃণমূল কাউন্সিলরকে চড়, জবাবে পাল্টা মার দেন তরুণীও। এই ভিডিওটা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয়েছে, যেখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যিনি তৃণমূলের কাউন্সিলর রয়েছেন তিনি সবার প্রথমে ওই তরুণীর গালে সপাটে থাপ্পড় মারেন, সপাটে চড় কষান, এবং ঠিক তারপরেই ধাক্কাধাক্কিটা শুরু হয়। কিন্তু ওই তৃণমূল কাউন্সিলর কি সাফাই দিচ্ছেন জানেন? শুনুন। একটা মেয়ে মধ্যবর্তী গাড়ি চালাচ্ছিল, আমাদের গাড়ির চাবির বাইককে চাবি নিয়ে নিচ্ছিল, গালাগাল করছিল, অশ্লীল ভাষায়, অশ্রাব্য ভাষায়। তারপর আমি তাকে, যেই চাবিটা নিতে এসছে আমি তাকে ধাক্কা দিই, গায়ে লাগে, তারপর সে আমাকে মারতে উদ্যত হয়। এই তো ঘটনা। আচ্ছা, এখানে কাউন্সিলর ঠিক কি বললেন? বলছেন যে ওই তরুণী নাকি সর্বপ্রথম ধাক্কা দিয়েছে, কিন্তু ভিডিওতে যেটা ভাইরাল হয়েছে সেখানে আমরা কি দেখতে পাচ্ছি যে কাউন্সিলরই সর্বপ্রথম ওই তরুণীর গালে চড় কষিয়েছেন, তাই তো? কাউন্সিলররা সর্বত্রই এরকমই ভূমিকায়। তারক সিংকেও দেখেছিলাম একজন কর্পোরেট, একজন ওই রাজমিস্ত্রিকে চড় মারতে, কিন্তু যে ভূমিকাটা এখানে দেখলাম সেখানে হচ্ছে উল্টো দিকের মহিলা কিন্তু প্রতিরোধকারীর ভূমিকায়, প্রত্যুত্তর দেবার ভূমিকায়। এটাই কিন্তু আগামী দিনের পশ্চিমবঙ্গ, যেভাবে তৃণমূলের কাউন্সিলর থেকে শুরু করে এমএলএরা যেভাবে গুন্ডামি করে বেড়াচ্ছে, তৃণমূলের নেতারা যেভাবে, পঞ্চায়েতের প্রধানরা যেভাবে সন্ত্রাস করে বেড়াচ্ছে, যেভাবে দখল করে বেড়াচ্ছে, মানুষ কিন্তু সেটা আর মুখ বুজে সইবে না। তো এইবার ভিডিওটা শেষ করব, কিন্তু তার পূর্বে সোশ্যাল মিডিয়াতে আরো একটা ভাইরাল ভিডিও আমি দেখেছি, তোমাদেরকেও দেখাতে চাই, যেখানে খুব ক্লিয়ারলি তোমরা দেখতে পাবে কিভাবে আমাদের এই রাজ্যে বা আমাদের এই দেশে বাংলাদেশ থেকে বিভিন্ন মানুষজনকে এনে এনে আমার এই দেশের বা রাজ্যের বাসিন্দা করে দেওয়া হচ্ছে। দেখুন। আপনার বাংলাদেশে কি নাম ছিল? কাজল শেখ। আর এই
পশ্চিমবঙ্গে এসে কি নাম করেছেন? সাগর বিশ্বাস। কেন? এই হিন্দু রাষ্ট্র এনি, সেই জন্য আমরা ভোটে মোটে নাম তুলতে পারছি না। এই হিন্দু নাম দিলে নামটা উঠাতে পারবে, সেই জন্য বললো, দালালে যা বললো তাই করেছে। ওখানে তো স্ত্রী আপনার মুসলমান ছিল, এখানে তো হিন্দু হয়েছে। হ্যাঁ, এখানে এসে শাঁখা সিঁদুর পরে ভোটে মোটে নাম তুলতে পারছে না, তার জন্য শাঁখা সিঁদুর করে। তাহলে বুঝতে পারছেন তো, ইনি হচ্ছেন মুসলিম, আর আমাদের এই রাজ্যে স্থায়ী বাসিন্দা করানোর জন্য তার নামটাকেও চেঞ্জ করা হয়েছে, ইভেন তার যে স্ত্রী রয়েছে তাকেও শাখা সিঁদুর পরানো হয়েছে। তাহলে ভাবুন আমাদের এই পশ্চিমবঙ্গের ভবিষ্যৎটা ঠিক কোন পথে এগোচ্ছে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমরা ভিডিওটাকে অবশ্যই একটা শেয়ার করে দিও। কমেন্ট করে জানাও ভিডিওর সম্পর্কে তোমাদের কি ওপিনিয়ন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।